আমি উন্মাদ, আমি ঝঞ্ঝা, আমি ভিতিয়ে ধরিত্রীর পরবীর চিরোন্নত মানুষই। ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ। একজন শরীফ ওসমান হাদী বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ২০২৪ সালের ছাত্র নেতৃত্বাধীন গণ অভ্যুত্থান ছিল এক অনিবার্য বাঁক। আর সেই সময় সাহসী কণ্ঠে দৃঢ় উচ্চারণে যে নামটি সবচেয়ে বেশি শোনা গিয়েছিল তিনি শরীফ ওসমান হাদী। মাত্র ৩২ বছর বয়সে তিনি হয়ে উঠেছিলেন একটি প্রজন্মের আশা, একটি আন্দোলনের ভাষা এবং পরিবর্তনের প্রতীক। আপনার কি মনে হয় এই জুলাইও যদি আমরা ইনসাফের রাষ্ট্র বানাইতে না পারি, ন্যূনতম মানবিক মূল্যবোধের রাষ্ট্র, আগামী ১০০ বছরে কি বাংলাদেশের মানুষ এই রাষ্ট্রের বাঁচাই দিকে আর জীবন দেওয়ার সাহস করবে? রাষ্ট্র সে বিভিন্ন কারণে জুলাই বিক্রি করে দিতে পারে, রাজনৈতিক দলগুলোও বিক্রি করে দিতে পারে, কিন্তু কিছু ছেলে মেয়ে তো থাকা দরকার, তারা তাদের চেয়ে, তাদের জীবনের চেয়ে তারা দেশকে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য কাজ করবে। ২০২৪ সালের গণ অভ্যুত্থানের সময় ছাত্র ও তরুণদের সংগঠিত করতে তিনি সামনে থেকে নেতৃত্ব দেন। পরবর্তীতে ইনকিলাব মঞ্চ এর মুখপাত্র হিসাবে দেশ জুড়ে আন্দোলনের বার্তা পৌঁছে দেন সাধারণ মানুষের কাছে। হাদী বিশ্বাস করতেন বাংলাদেশের রাজনীতি হতে হবে স্বাধীন, সার্বভৌম এবং জনগণের হাতে ন্যস্ত। তিনি ছিলেন ভারতের তীব্র সমালোচক। বিশেষ করে শেখ হাসিনা গণ অভ্যুত্থানের পর ভারতে আশ্রয় নেওয়ার ঘটনায় বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে বিদেশি প্রভাব নিয়ে তিনি ছিলেন সরব ও আপোষহীন। হাদীর বক্তব্য ছিল স্পষ্ট, বাংলাদেশ কারো ছায়া হয়ে থাকবে না। এই রাজনৈতিক অবস্থানের কারণেই তিনি দ্রুত হয়ে ওঠেন আলোচিত। হাদী ভাই ছিলেন জুলাইকে ধারণ করা অন্যতম একজন ব্যক্তি, যিনি দলমত নির্বিশেষে সকলের ঊর্ধ্বে গিয়ে জুলাইকে ধারণ করে আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। কালচারাল ফ্যাসিস্ট এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে তিনি সবসময় আমাদেরকে সতর্ক করেছেন। তিনি তার আন্দোলন এককভাবে চালিয়ে গিয়েছেন। রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে তার ছিল সুস্পষ্ট পরিকল্পনা। সম্ভাব্য ফেব্রুয়ারি ২০২৬ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসন থেকে সংসদ সদস্য প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। তরুণ ভোটারদের মধ্যে তার জনপ্রিয়তা ছিল চোখে পড়ার মতো, কিন্তু সেই সম্ভাবনাময় যাত্রা হঠাৎ করেই থেমে যায় এক নির্মম ঘটনায়। ঢাকার ব্যস্ত এলাকায় সন্ত্রাসী হামলায় গুলিবিদ্ধ হন শরীফ ওসমান হাদী। গুরুতর অবস্থায় তাকে নেওয়া হয় হাসপাতালে, পরে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় দেশের বাইরে। কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে থেমে যায় তার কণ্ঠ, নিভে যায় একটি নেতৃত্বের আলো। হাদীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ, প্রতিবাদ ও শোকের ছায়া নেমে আসে। তরুণদের চোখে জল, রাস্তায় স্লোগান, আমরা সবাই হাদী হব। শরীফ ওসমান হাদী ছিলেন শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি ছিলেন প্রশ্ন করতে শেখানো এক সাহসী কণ্ঠ, ভয় না পাওয়া এক উদাহরণ। আজ তিনি নেই, কিন্তু তার উচ্চারিত প্রশ্নগুলো রয়ে গেছে। বাংলাদেশ কি সত্যি স্বাধীন সিদ্ধান্ত নিতে পারে? রাজনীতি কি তরুণদের হাতেই থাকবে? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতেই হাদীর নাম বারবার ফিরে আসবে বাংলাদেশের রাজপথে, বাংলাদেশের ইতিহাসে। শরীফ ওসমান হাদী একটি প্রজন্মের কণ্ঠ, যে কণ্ঠ থেমে গেলেও তার প্রতিধ্বনি এখনো শোনা যায়। দিনে দুপুরে ওসমান হাদীর মতো একটা মেধাবী ছেলে, এত বড় বলিষ্ঠ একটা কণ্ঠস্বর ছেলেকে দিনে দুপুরে এরকম গুলি করবে, হত্যা করবে, আবার আমাদের দেশের বর্ডার পার হয়ে উপরে আশ্রয় নেবে। আমি ভারতকে বলবো যে আমাদের দেশের খুনিদেরকে আপনারা আশ্রয় দেওয়ার মাধ্যমে কি মেসেজ দিতে চান? আর নির্বাচন কমিশন কি বক্তব্য দেয়? আফসোস, আমি ধিক্কার জানাই। আজকে এত বড় একটা উল্লেখযোগ্য ঘটনা সেখানে সে বলতে চায় বিচ্ছিন্ন একটা ঘটনা, আমি ধিক্কার জানাই তার বক্তব্যকে।
ভারতবর্ষের আনাচে কানাচে থেকে হর্ষদ বহানির ভয়েস থেকে আজকে যেভাবে হাদির কণ্ঠকে দিয়ে সারা বাংলাদেশ আত্মস্থ করেছিল, সেই ইনকিলাব আবার আবাবিলের মতো আসমান থেকে ফিরে আসবে। ইনকিলাব, ইনকিলাব, इनकिलाब इनकिलाब जिंदाबाद जिंदाबाद इनकिलाब इनकिलाब जिंदाबाद जिंदाबाद। মোহাম্মদ সাকিবুল ইসলাম, ডেস্ক নিউজ। আমরা সবাই হাদি হব, বুকের বুকে কথা কব, আমরা সবাই হাদি হব।